আসসালামু আলাইকুম। বালিগঞ্জ আমজাদ আলী কলেজের দ্বাদশ শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ শুরুতেই আমরা বয়েলের সূত্র সম্পর্কিত কয়েকটি লেখচিত্র শিখব। বহু নির্বাচনী প্রশ্নে প্রায়ই এইসব লেখচিত্র থেকে প্রশ্ন থাকে এবং তোমরা এ নিয়ে কনফিউশনে থাকো উত্তর কি হবে। তো আমরা লেখচিত্রগুলো যে আঁকবো, লেখচিত্রগুলো কিন্তু আঁকবো সেই বয়েলের সূত্র থেকেই। সূত্রটা কি ছিল? আয়তন হলো চাপের ব্যস্তানুপাতিক। এখন পি এর মান যত বাড়বে আমাদের ভি এর মান তত কমবে। প্রথমে আমরা ভি বনাম পি লেখচিত্রটি আঁকবো। ভি বনাম পি, এই লেখচিত্রটি তোমাদের প্রশ্নে যেভাবে আসতে পারে সেটি হলো তোমাদের কয়েকটি লেখচিত্র এঁকে দিবে, বলবে নিচের কোনটি ভি বনাম পি সঠিক লেখচিত্র। লেখচিত্র তো বিভিন্ন বিভিন্ন ধরনের, এখানে যে সরল রেখা থাকতে পারে, বক্ররেখা থাকতে পারে, কিন্তু সত্যিকার যে আমাদের এই লেখচিত্রটা আছে সেটা কি হবে সেটা আসলে তোমাদের বের করতে হবে। এখন আমি এখানে এক্স অক্ষে প্লট করব আমাদের চাপকে এবং ওয়াই অক্ষে প্লট করব আয়তনকে। এখানে থাকবে আয়তন, এখানে থাকবে চাপ। এখন এই সরল যে আমাদের লেখচিত্রটা আছে এটার আকৃতিটা কেমন হবে সেটা বোঝার জন্য প্রথমে আমি এই সমীকরণটা বুঝবো। সমীকরণটা কি? দেখো, চাপের মান যত বাড়বে আয়তনের মান তত কমবে। লেখচিত্রে যদি আমরা এখানে চিন্তা করি, চাপ এদিকে বাড়বে আর চাপ এইদিকে বাড়ছে আর আয়তন এদিকে বাড়ছে। তো চাপ যত এইদিকে বাড়বে আয়তনটাও তত কমে যাবে। আর আয়তন, এখানে যদি চাপ কম আয়তন থাকবে কি বেশি। তুই দেখো নিচে এখানে পি এর মান যত কম হবে ভি এর মানটা কি তত বাড়বে। তো আমরা এখানে যে সরলরেখা বা বক্ররেখা যাই পাবো সেটা কিন্তু কি হবে, আমাদের আয়তনটা, সেই সম্পর্কটা আয়তনের সাথে চাপের সম্পর্কটা প্রকাশ করবে। আমি প্রথম থেকে বসিয়ে যাই। ধরলাম আমাদের চাপের মান কম, তা আয়তনের মানটা কি হবে? বেশি। তাহলে আমি ধরলাম প্রথমে এখানে চাপের মানটা যেহেতু কম আয়তনটা এখানে থাকলো। এরপরে আরো ধরলাম যে চাপ আরেকটু বাড়লো, তখন আয়তনটা কি হবে? আরো কমবে। চাপ আরো বাড়বে, আয়তন আরো কমবে। এরকম ভাবে চাপ আরো বাড়বে, আয়তন আরো কমবে, এরকম ভাবে কমতে থাকবে। তো দেখা যাবে যে আমরা যখন এখানে সবগুলো বিন্দু যোগ করব একটা অধিবৃত্তের মতো একটা বক্ররেখা দেখা যাবে। কিসের মতো? অধিবৃত্তের মতো একটা বক্ররেখা আমরা পাবো যদি আমরা এই লেখচিত্রটা আঁকি। এরপরে এখান থেকে প্রশ্নে যদি থাকে তোমাদের যে এখানে একটা অধিবৃত্ত দেওয়া থাকলো অথবা একটা সরল রেখাও দেওয়া থাকতে পারে, এটা একটু বাঁকা হবে, একটা সরল রেখা দেওয়া থাকতে পারে, আবার এরকম ভাবে দেওয়া থাকতে পারে মূল বিন্দুগামী দেওয়া থাকতে পারে। কিন্তু আসলে আমরা এই যে সম্পর্কটা এখানে পাবো আয়তনের বিপরীতে চাপ, তখন কিন্তু আমাদের সঠিক লেখচিত্র হবে কোনটা? যে অধিবৃত্তের মতো যে বক্ররেখা থাকবে সেটাই কিন্তু আসলে আমাদের সঠিক সম্পর্ক। এটাও খেয়াল রাখতে হবে এখানে যে ভি বনাম পি আঁকবো এখানে, অথবা এখানে পি বনাম ভি যদি আঁকতাম তাহলেও কিন্তু ঠিক এরকমই একটা লেখচিত্র পাওয়া যেত। এই বক্ররেখাটা যে আছে, এই বক্ররেখাতে আমরা কি বুঝতে পারতেছি? দেখো, আয়তন ধীরে ধীরে কমছে। আয়তনের একটা ধারণা পেয়ে যাচ্ছি এখানে আমরা, যে চাপ বাড়ার সাথে সাথে আয়তনটা আসলে কিভাবে কমে যাচ্ছে এটা। আর এখানে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বয়েলের সূত্রটা কি স্থির ছিল? তাপমাত্রা ছিল স্থির। তাপমাত্রা যে টি আছে সে তাপমাত্রা টি হইল কি? স্থির। এই স্থির তাপমাত্রায় আমরা এই লেখচিত্রটা আঁকবো। তবে এটা খেয়াল রাখতে হবে, তাপমাত্রা স্থির ঠিক আছে, কিন্তু সেই স্থির তাপমাত্রাটা কত সেটা কিন্তু বলা নেই। তো তাপমাত্রা স্থির আমরা 10-এও স্থির নিতে পারি, অথবা 20 ডিগ্রি সেলসিয়াসে স্থির নিতে পারি, 30 ডিগ্রি সেলসিয়াসে স্থির নিতে পারি। কত তাপমাত্রা স্থির নিব সেটা কিন্তু আমরা এখানেও বলি নাই। কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে তাপমাত্রার সাথে কিন্তু আয়তনের একটা সম্পর্ক আছে। যদি আমরা এখানে চাপের সাথে আয়তনের সম্পর্কটা প্রকাশ করছি, কিন্তু তাপমাত্রা যত বাড়ে গ্যাসের আয়তনও কিন্তু তত বাড়ে। তাহলে আমরা যদি এই যে বক্ররেখাটা আঁকলাম এটা যদি 10-এ নিয়ে যে আমরা যে অবস্থানে আয়তনটা পাবো, এখানে যেহেতু আয়তনটা দিচ্ছি, তাহলে 20-এ গিয়ে কিন্তু সেই একই আয়তন পাবো না। তাপমাত্রা যত বাড়বে আমাদের যে বক্ররেখাটা আছে সে আয়তনটা কিন্তু তত বাড়বে। আয়তন যখন বেড়ে যাবে তখন কিন্তু বক্ররেখাটা ঠিক আয়তনটা তত কাছে কম হবে না, আর আয়তনটা কি হবে? একটু বেশি হবে। তাহলে বক্ররেখাটা তখন কি হবে? আর একটু উপরে চলে যাবে। তাপমাত্রা যদি আরো বাড়ে বক্ররেখাটা আরো একটু উপরে চলে যাবে। এখানে কিন্তু আমরা তাপমাত্রা পরিবর্তন করছি না, তাপমাত্রা স্থির,
বয়লের সূত্র অনুসারে তাপমাত্রা স্থির থাকে, কিন্তু কত তাপমাত্রা স্থির রাখবো? ধরো যে একটা নির্দিষ্ট কম তাপমাত্রায় স্থির থাকলে এটা, তার চেয়ে বেশি তাপমাত্রা যদি স্থির রেখে আমরা পরীক্ষাটা করি তাহলে এটা পাবো, এর চেয়েও বেশি স্থির তাপমাত্রা যদি আমরা স্থির রেখে পরীক্ষাটা করি তাহলে এটা পাবো। অর্থাৎ স্থির তাপমাত্রা আমরা যত বেশি স্থির তাপমাত্রা স্থির রাখবো, আমাদের যে বক্ররেখাটা পাবো সেটা কি তত উপরে চলে যাবে, অর্থাৎ আয়তনটা তত বেড়ে যাবে। তার কারণটা হলো আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তনও বৃদ্ধি পায়। এখন আমরা যদি এটা T1 তাপমাত্রায় প্রকাশ করলাম, এটা T2 তাপমাত্রায় প্রকাশ করলাম, এটা T3 তাপমাত্রায় প্রকাশ করলাম। এখন তোমাদের প্রশ্নে এই T1 T2 T3 এটা দ্বারাও কিন্তু তোমাদের কনফিউশনে ফেলতে পারে। কিভাবে? এখানে সবচেয়ে কম তাপমাত্রা T1, তার মানে T1 এর মান হলো সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম তাপমাত্রা এর পরে কি T2, এরপরে হলো T3, তাহলে T3 মান সবচেয়ে বেশি, এই জন্য গ্রেটার দেন চিহ্ন। এখানে আমরা T1 লেস দেন T2, এরপর T2 লেস দেন T3 এভাবে কিন্তু প্রকাশ করে দিতে পারি। এরকম ভাবে উল্টাও দেওয়া যায়, T3 ইজ গ্রেটার দেন T2, আবার T2 ইজ গ্রেটার দেন T1। এই চিহ্নগুলো এগুলো বা ভালো মতো খেয়াল করতে হবে যে T1 এর মান সবচেয়ে কম দিল কিনা এখানে, সেটাও খেয়াল রাখতে হবে। নৈর্বিক থেকে এটা দিয়েও তোমাদের কনফিউশনে ফেলতে পারে। যদি এখানে T1 ইজ গ্রেটার দেন T2 দেয় তাহলে কিন্তু আমাদের যে লেখা এখানে বক্ররেখাগুলো আছে সেটা ঠিক হবে না। আর ভি বনাম পি যে সবসময় লেখচিত্রের আকৃতিটা কেমন হবে, অধিবৃত্তাকার যে বক্ররেখাটা আছে সেটা হবে, এটা খেয়াল রাখতে হবে। ভি বনাম পি হলো অধিবৃত্তাকার বক্ররেখা। আর এই যে বক্ররেখাগুলো আছে এগুলোকে বলা হয় আইসোথার্ম। আইসোথার্ম আইসোথার্ম মানে হলো সমতাপ রেখা। এই রেখাগুলোকে বলা হয়, যেহেতু এখানে আমাদের তাপমাত্রা স্থির, এখানেও তাপমাত্রা স্থির, এখানেও তাপমাত্রা স্থির, এই জন্য এগুলো বলা হবে সমতাপ রেখা। সমতাপ রেখা স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের সম্পর্ক যে রেখাগুলো প্রকাশ করবে সেগুলোই হলো সমতাপ রেখা। এখানে আইসো মানে হলো গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ, এর মানে হলো সমান, আর থার্ম মানে হলো তাপমাত্রা। তাহলে থার্ম মানে হলো কি তাপমাত্রা। তাহলে আমাদের যে এখানে সমান তাপমাত্রা যে রেখাগুলো আছে সেগুলো বলা হবে সমতাপ রেখা। এরপরে আমরা আরেকটি লেখচিত্র পড়ব, সেটি হলো ভি বনাম পি ইনভার্স 1। এখানে দেখো আমরা আয়তনটার বিপরীতে চাপ আছে, কিন্তু চাপের বিপরীত অর্থাৎ পি ইনভার্স 1। পি ইনভার্স 1 কোথা থেকে আমরা পাই? এটা দেখো যে বয়লের সূত্রটা যে রয়েছে এখানে 1/p দ্বারা আমরা প্রকাশ করলেও, বা আমরা এটা কিন্তু লিখতে পারি যে ভি এখানে সমানুপাতিক পি ইনভার্স 1। 1/p মানে পি ইনভার্স 1। তো এই সরাসরি আমরা পি ইনভার্স 1 কি আমরা এক্স অক্ষে প্লট করব, অর্থাৎ এখানে আমরা যে পি এর মান বসিয়ে 1 কে ভাগ করে এরপর লিখবো তা না, অর্থাৎ আমরা পি ইনভার্স 1 এর মানটাই বাড়ছে সেটাই আমরা এক্স অক্ষে দেখাবো। অর্থাৎ এখানে লিখি যে ভি সমানুপাতিক পি ইনভার্স 1। পি ইনভার্স 1 এর মান বাড়বে, ভি এর মানও কিন্তু বাড়বে। আগে ছিল পি এর মান বাড়লে ভি এর মান কমতো, কিন্তু এখানে আমি পি ইনভার্স 1 অর্থাৎ টোটাল মানটাই ধরতেছি। পি ইনভার্স 1 এর মান যত বাড়বে ভি এর মানও তত বাড়বে। এখানে কোনো ঝামেলা নাই যে 1/p সেটা শুধু পি ধরবো তা না। তাহলে এটা যদি আমরা লেখচিত্রে প্লট করি তাহলে কেমন হবে? আমরা এক্স অক্ষে দিব হলো পি ইনভার্স 1, ওয়াই অক্ষে দিব ভি, এখানে দিলাম পি ইনভার্স 1। তাহলে এটা দ্বারা সহজে বুঝতে পারো যে পি ইনভার্স 1 এর মানও বাড়বে, আয়তনের মানও বাড়বে। তাহলে ধাপে ধাপে এখানে যখন হবে তখন আয়তন হবে ধরলাম 1, পি ইনভার্স 1 এর মান যদি 1 হয় তাহলে ভি এর মানও কি হবে 1, আবার পি ইনভার্স 1 এর মান যখন 2, ভি এর মানও হবে 2, মানে সমান। তাহলে এরকম যদি আমরা লেখচিত্র আঁকি তাহলে পাবো একটা সরল রেখা, অর্থাৎ মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। এটা আমরা মূল বিন্দুতে যোগ করব না, তার কারণ হলো আয়তন শূন্য হয়ে যায়। এখানে মূল বিন্দুতে তো আয়তন শূন্য, এখন আয়তন শূন্য তো আসলে তখন পদার্থই থাকবে না, আয়তন যখন শূন্য হয়ে যাবে, সেজন্য আমরা এটা লিখবো না, যোগ করব না। কিন্তু এটা মূল বিন্দুগামী, এই জন্য ডট ডট দিয়ে আমরা এখানে প্রকাশ করব আসলে এই অংশটা। তাহলে এইরকম একটা আমরা মূল বিন্দুগামী সরল রেখা পাবো যখন ভি বনাম পি ইনভার্স 1 আঁকবো। এটার ক্ষেত্রে আমরা তাপমাত্রার ব্যাপারটা খেয়াল করতে হবে, যে তাপমাত্রা যত কম থাকবে আয়তনটাও তত কমের দিকে থাকবে। ধরলাম স্থির তাপমাত্রা, অবশ্যই স্থির তাপমাত্রায় আরেকটা স্থির তাপমাত্রা যদি থাকে তাহলে সেই লেখচিত্রটা সরলরেখাটা হবে ঠিক এরকম। এরপর আরেকটা যদি আমরা তাপমাত্রা বিবেচনা করি তাহলে সেটা হবে এরকম। অর্থাৎ আমরা এরকম
তাপমাত্রা যত বাড়বে আমাদের যে সরলরেখাটা আছে সেটা তত অয় অক্ষের দিকে উঠে যাবে। এটা আমরা T1 ধরলাম, এটা T2, এটা হলো T3। এখানে ক্ষেত্রেও কি T3 এর মান সবচেয়ে বেশি, এরপরে T2 এর মান, এরপরে হলো T1 এর মান। এগুলাও দেখো চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক প্রকাশ করছে এবং স্থির তাপমাত্রায়, এটাকে বলা হবে সমতাপ রেখা। এরপরে আমরা আরেকটি লেখচিত্র আঁকবো, সেটি হলো পিভি বনাম পি। পিভি বনাম পি, এখানে আমরা বয়েলের সূত্রটা একটু আমরা সরলীকরণ করে যেভাবে পাই, সেই সূত্রটা কেমন ছিল যে পিভি সমান কে, একটা ধ্রুবক। এই যে ধ্রুবকটা আছে, এই সমীকরণ থেকে আমরা এখানের যে লেখচিত্রটা আছে সেটা আঁকবো। এই ক্ষেত্রে এক্স অক্ষে থাকবে আমাদের চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ পিভি, ওয়াই অক্ষে থাকবে পি এর মান। পি এর মান এদিকে বাড়বে, এদিকে বাড়বে পিভি এর মান। এখন এখানে দেখো যে পিবি হলো ধ্রুবক, আমরা এখানে চাপের মান বাড়াবো, কিন্তু চাপের মান যতই বাড়াই না কেন পিভি এর মান কিন্তু একই থাকবে। কিরকম, এখানে দেখো আমরা যে আগের যে সম্পর্কটা ছিল পি সমানুপাত, পি যে চাপের আয়তন, এখানে আমরা এটাও লিখতে পারি, আবার ভি এখানে দিয়ে 1/p এটাও লিখতে পারি। তাহলে ভি এর মানটা কি পাবো, আমরা যদি লিখি ভি এখানে একটা ধ্রুবক 1/p, এখানে আমরা চাপের মান যত দিব আয়তন কিন্তু তার বিপরীতটা পাবো। চাপের মান যদি 2 দিই তাহলে আয়তন কি পাবো 1/2, এখানে 2 দিলে চাপের আমরা যে আয়তন আছে সেটা পাবো 1/2। তাহলে আমরা একটা মান পেলাম, আমরা তুলনা করার জন্য বলছি শুধু, এই যে ধরলাম আমরা চাপের মান হলো 2, আয়তন পাবো কত 1/2। তাহলে 2 × 1/2 মিলে কত পাবো আমরা, এই যে পি ভি যে আছে, তাহলে পি এর মান বসালাম 2 আর ভি এর মান বসালাম 1/2, কাটাকাটি করলে থাকবে শুধু 1, মানে আমরা যদি এখানে বসাই তাহলে একটা ধ্রুবকই পাবো, একটা ধ্রুব মান সবসময় থাকবে। আবার যদি চাপের মান 3 হয়, আয়তনের মান কি হবে 1/3, সেখানে কিন্তু সেই 1ই পাবো আমরা কাটাকাটি করলে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা চাপের মান এবং আয়তনের মান যতই দিই না কেন সেটা কাটাকাটি করে একটা নির্দিষ্ট মানই হবে। আর পিভি তাহলে এই জন্য আমরা ধরি যে ধ্রুবক। এখন চাপের মান আমরা যেহেতু এখানে একশোকে প্লট করছি, চাপের মান যতই বাড়ুক না কেন চাপ এবং আয়তনের মান, আয়তনের যে গুণফল আছে সেটা কি হবে আসলে ধ্রুবকই হবে, সেটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের যে লেখচিত্র আছে সেটা হবে, ধরলাম আমরা চাপের মান এখানে, আয়তনের মান ঠিক এখানে পাবো, ধরলাম প্রথমে পাবো, এরপরে কিন্তু আয়তন এবং চাপের গুণফল এখানে পাবো, এরপরে চাপের মান যদি আরো বাড়াই সেই গুণফল এখানে থাকবে, সেটা কখনো কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য লেখচিত্রটা হবে আসলে এক্স অক্ষের সমান্তরাল। এটাও আমরা ডট ডট এখানে দিয়ে আমরা প্রকাশ করবো যে পুরাটা আসলে এক্স অক্ষের সমান্তরাল। এটার ক্ষেত্রে তাপমাত্রার ব্যাপারটা এসে যায়, তাপমাত্রা যত বাড়বে আয়তনটা যেহেতু নিচের দিকে ছিল, আয়তনটা কিন্তু তো উপরের দিকে চলে যাবে, রেখাগুলো তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেখাগুলো উপরে উঠে যাবে। এখানেও T1 হলো এটা হলো T2, এটা হলো কি আমাদের T3, এটা হলো বাইরের অংশ। এই যে লেখচিত্রগুলো এক্স অক্ষের সমান্তরাল সেটা কি পিভি বনাম পি, এগুলো তোমরা ভালো মতো আশা করি শিখে নিবা, তাহলে তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্নে এই সকল প্রশ্ন থাকে আশা করি সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে বয়েলের সূত্রটা যে রয়েছে এটা অবশ্যই উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রযোজ্য হয়। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ গ্যাসই এই যে আমাদের বয়েলের সূত্র আছে সেটা মেনে চলে না। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ হলে শুধুমাত্র গ্যাসগুলো এই যে বয়েলের সূত্র আছে সেটা মেনে চলতে দেখা যায়। এরপর আমরা পড়ব হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র, বয়েলের সূত্রে যেমন তাপমাত্রা স্থির ছিল, চার্লসের সূত্রে এরকম একটা স্থির থাকবে, সেটা হলো চাপ স্থির থাকবে। এটা আশা করি কোন জায়গায় কি স্থির থাকবে সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবা। যেমন চার্লসের ক্ষেত্রে চাপ স্থির, এটা কিন্তু মিলে যায়। চার্লসের ক্ষেত্রে কি স্থির, চাপ স্থির। এরপর আমরা যে সংজ্ঞাটা যদি বলি আসলে চার্লসের সূত্রটা কি, সেটা হলো নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল তার 273 ভাগের 1 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে। এটা আমরা
তোমাদের সমীকরণের মাধ্যমে দেখালে সহজে বুঝে যাবা। চার্লসের সূত্রটা মূলত আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক প্রকাশ করে। এই জন্য আমরা ধরে নিলাম যেহেতু সূত্রের ভিতরে আছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে গ্যাসের যে আয়তন ছিল তার 273 ভাগের 1 অংশ বৃদ্ধি পায়। সেজন্য আমি ধরে নিলাম প্রথমে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট। গ্যাসের আয়তন ধরবো কত? ভি নট। তাহলে সূত্রের সংজ্ঞায় যেহেতু বলা আছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি ধরলাম সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন কতটুক, তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন কতটুক বৃদ্ধি পাবে? তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি হবে, সূত্রে বলা আছে কি আমাদের যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন আছে তার 273 ভাগের 1 অংশ বৃদ্ধি পাবে। তাহলে ভি নটের 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। এটা হলো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন বৃদ্ধিটা। এটা আমরা লিখতে পারি উপরে ভি নট, নিচে হলো 273 এত ঘন সেন্টিমিটার। আমরা যদি আয়তনটা এখানে ভি নট ঘন সেন্টিমিটারে ধরি তাহলে এটা হবে কি ভি নট বাই 273 এখানে কিউবিক সেন্টিমিটার। এখন তাহলে মোট আয়তনটা কি হবে? সুতরাং মোট আয়তন লিখি, মোট আয়তন সমান হবে ভি নট প্লাস ভি নট বাই 273 কিউবিক সেন্টিমিটার টোটাল। এখানে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জন্য আমরা এখানে হবে 1 ইন্টু ভি নট বাই 273 কিউবিক সেন্টিমিটার। এরপরে যদি এখানে মোট আয়তনটা এখানেও আমরা 1 ভি নট ধরবো, যে এখানে কত 1 ভি নট। এখন এটা যদি এমন হতো 2 ডিগ্রি সেলসিয়াস হতে পারতো, 3 ডিগ্রি সেলসিয়াস হতে পারতো, যতই হতো, এমন যদি ধরো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তাপমাত্রার ফলে আয়তন বৃদ্ধি কি হবে? আয়তন বৃদ্ধি হবে আগের মতোই ভি নট আর 273/1 অংশ। তবে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন ছিল 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ছিল একটা ভি নট বাই 273। এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কত হবে? প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য ছিল 273/1। এখন 2 ডিগ্রি, তাহলে কি হবে 2 ইন্টু 1। এখানে আমরা 2 ইন্টু 1 দিলে আসলে কি লিখতে হবে? সরাসরি 2ই লিখতে পারি। তাহলে এখানে আমরা উত্তরটা হবে 2 ভি নট বাই 273 কিউবিক সেন্টিমিটার। এখানে আমরা 2 ইন্টু 1 একবারে না দিলেও চলে। সুতরাং মোট আয়তনটা কি হবে তখন? মোট আয়তন তখন হবে ভি নট প্লাস 2 ভি নট বাই 273 কিউবিক সেন্টিমিটার। এটাই হলো আমাদের চার্লসের সূত্র। আর এখন আমরা যে কোনো তাপমাত্রার জন্য কিন্তু বের করতে পারবো। যদি এখানে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে মোট আয়তনটা কি হবে, শুধু এখানে কি হবে টি ভি নট, এটা হবে। এখানে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে সেখানে মানটাও কি তত বসিয়ে দিলে আমাদের চার্লসের সূত্রটা হয়ে যাবে। চার্লসের সূত্র থেকে তিনি একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তে উপনীত হন যে আমরা এখানে চার্লসের সূত্রের একটা অন্য রূপও বলা যায়, চার্লসের সূত্রের ভিন্ন রূপ। সেটা হলো আয়তন হলো তাপমাত্রার সমানুপাতিক। আয়তন কি তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এটাকে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে লিখতে পারি ভি সমান কেটি। এখন এটা যদি আমরা যে কোনো তাপমাত্রার জন্য বলতে পারি, যে কোনো তাপমাত্রার জন্য আয়তনটা ঠিক এরকম ভাবে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যদি তাপমাত্রা T1 হয় তখন আয়তন কি হবে? V1। তখন সম্পর্কটা কিরকম হবে? আমরা যদি ওই সূত্র থেকে লিখি V1 সমান কি হবে? K T1, বা আমরা এখানে লিখতে পারি V1 বাই T1 সমান K। আবার যদি আয়তন V2 এবং তাপমাত্রা T2 হয় তাহলে তখন কি হবে? V2 বাই T2, এটা সমান কি হবে?
কে, তাহলে দেখা যাবে এখানেও সবগুলাই কি হবে, ধ্রুবক হবে। সুতরাং আমরা লিখতে পারবো যে v1/t1 সমান v2/t2। এই যে সূত্রটা পেলাম আমরা, এটার দ্বারা সাধারণত যে চার্লসের সূত্রের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা এই সূত্র দ্বারাই সমাধান করতে পারবো। তাহলে তোমরা এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবা। এখন চার্লসের সূত্রের ক্ষেত্রেও লেখচিত্র সম্পর্কিত প্রশ্ন তোমাদের থাকবে, তখন কিভাবে আঁকবা সেগুলো। এখানে দেখো আয়তনের সাথে যে তাপমাত্রার সম্পর্ক আছে সেটা প্রকাশ করছে। আর এখানে আমরা শুরুতেই যে সূত্রটা পেয়েছিলাম, ওই যে অনুসিদ্ধান্তটা পেয়েছিলাম যে ভি সমানুপাতিক টি, তাপমাত্রা হলো আয়তনের সমানুপাতিক অথবা আয়তন তাপমাত্রার সমানুপাতিক, এটা দ্বারাই কিন্তু আমরা লেখচিত্রটা আঁকবো। কিভাবে আঁকবো দেখি। এখানে দেখো তাপমাত্রা বাড়ছে, আয়তনও বাড়বে। তাহলে তাপমাত্রা আমরা এক্সকে আঁকবো হলো অয়ক্ষে, সবসময় এখানে আমরা আয়তনই আঁকবো। এখানে আয়তন দিলাম এক্সকে বা অয়ক্ষে, আর এক্সকে আঁকবো হলো তাপমাত্রাটা এক্স, এটা হলো এদিকে ওয়াই। অয়ক্ষে আমরা এখানে দেখ বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা অয়ক্ষে এঁকেছিলাম আয়তন, এখানে আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে অয়ক্ষে আয়তনে দেখাচ্ছি। আর এক্সকে লিখলাম কি, তাপমাত্রাটা। তাহলে কি হবে, এখানে তাপমাত্রা যদি 1 হয় তাহলে কি হবে, আয়তনও কিন্তু 1 হবে। আমরা উদাহরণস্বরূপ ধরলাম যে তাপমাত্রা 1, আয়তনও তখন কি হবে, 1ই হবে। তাপমাত্রা 2, আয়তনও কি হবে, 2ই হবে। যেহেতু আমরা এখানে সমানুপাতে পরিবর্তিত হয়, সম্পর্কটা কি সমানুপাতিক। তাহলে এটা যখন আঁকবো, একটা আমরা কি পেয়ে যাব, একটা মূল বিন্দুগামী একটা সরলরেখা পেয়ে যাব এরকম ভাবে। আর এখানেও কিন্তু তাপমাত্রা যেহেতু সম্পর্কিত, আমরা স্থির রেখেছিলাম কি, চাপ। এখানে স্থির ছিল চাপ, তাহলে যে জিনিসটা এখানে স্থির ছিল সেটাও কিন্তু এখানে একটা প্রভাব রাখবে। আমরা কত তাপমাত্রায় স্থির রেখেছিলাম। বয়লের সূত্রের ক্ষেত্রে দেখেছি আমরা যে আয়তন তাপমাত্রা স্থির ছিল, এখানে চাপ স্থির, কিন্তু কত চাপে স্থির রেখেছিলাম। চাপ যত বাড়বে আমাদের যে সরলরেখাটা আছে, এটার মূল বিন্দুগামী যে সরলরেখাটা আছে, সেটা কিন্তু তত এখানে এক্সকের দিকে চলে আসবে। কারণ এক্সকের দিকে হলো আয়তন কমে। আমরা জানি যে চাপ বাড়ালে আয়তন কমে, তাহলে যত বেশি চাপে আমরা পরীক্ষাটা করব, সরলরেখাটা তত এক্সকের দিকে চলে আসবে। আর চাপ যখন কমতে থাকবে, সেটা তত অয়ক্ষের দিকে চলে যাবে। তো আমরা মূল বিন্দুগামী তখন সরলরেখাটা এরকম পাবো। আরো চাপ যদি আরো কমে, তখন আমরা এভাবে পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এটা P1, এটা P2, এটা এবং P3 ধরি, তাহলে কি হবে, সবচেয়ে বেশি কার মান, P3 এর মান হলো সবচেয়ে বেশি। এটা লিখবা যে P3 ইজ গ্রেটার দেন P1 ইজ গ্রেটার দেন P2, আর এখানে হবে কি P1 সিরিয়ালে। এখন এটার ক্ষেত্রে যেহেতু চাপ স্থির প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হবে সমচাপ রেখা, অর্থাৎ আইসো বার। এগুলার বলা হয়, এই যে রেখাগুলো রয়েছে সেগুলো বলা হবে কি, আইসো বার। আইসো মানে হলো সমান, আর বার হলো গ্রিক শব্দ চাপ। আইসো যে সমচাপ রেখা, এগুলোর বলা হয় সমচাপ রেখা। এরপর আরো একটি আমরা লেখচিত্র আঁকবো, সেটি হলো v/t বনাম টি। এখানে টি কিন্তু আসলে চার্লসের যে সূত্রটা ছিল, বর্ণনাটা যে ভি সমানুপাতিক টি, এই টি হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। চার্লসের সূত্রের বর্ণনায় বলা আছে যে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন পরম তাপমাত্রাটা মানে হলো কেলভিন স্কেলে যে তাপমাত্রা আছে সেটা। এটা আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব পরম তাপমাত্রা নিয়ে। এখন এখানে আমরা আঁকবো হলো v/t বনাম যে টি, এই যে সরলরেখাটা আছে এটা কেমন হবে আসলে। এখানে দেখো আমরা v/t কিভাবে পেয়েছিলাম মনে আছে, এই সূত্র থেকে কিন্তু আমরা v/t পেয়েছিলাম, বা এটা আমরা লিখতে পারবো কি, v সমান kt। এখন এখানে কিন্তু টি যত হবে v এর মান ততই হবে। টি এর মান যদি 2 হয়, v এর মানও কি হবে, উদাহরণস্বরূপ 2ই হবে। টি এর মান 3 হলে v এর মান কিন্তু 2ই হবে। অর্থাৎ এরপর যখন আমরা v/t লিখবো, v এর মান যত টি এর মান তো ততই। আমরা এই সূত্র থেকে জানি কি, v এর মান যত টি এর মান ততই। তাহলে v এবং একই মান দিয়ে যখন আমরা একটা আরেকটার ভাগ করব, তখন কিন্তু আমরা ঠিক 1ই পাবো, মান কোনো পরিবর্তন হবে না। যতই হোক না কেন মানের কোনো পরিবর্তন হবে না।
সেই জন্য আমরা যে লেখচিত্রটা এখানে আঁকবো সেটা কি সবসময় একটা ধ্রুবক মান পাবো সবসময়। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, এটা সমান যে v/t সমান কে, মানটা যতই হোক না কেন আমরা কে পাবো। কে এর মান কত আমরা জানি না, ধরলাম সেটা একটা ধ্রুবক। এখন এই লেখচিত্রটা যখন আঁকবো তখন ধরলাম এখানে এই পাশে যেহেতু আমরা v/t প্লট করছি, আর এই পাশে আঁকবো কি টি এর মান। টি এর মান বৃদ্ধির সাথে সাথে এদিকে বাড়বে আর এদিকে v/t এর মান বাড়বে। টি এর মান যখন এখানে আমরা ধরলাম টি এর একটা নির্দিষ্ট মান থাকবে, ধরলাম 2, তখন কিন্তু আমরা v/t এর একটা নির্দিষ্ট মান সবসময় যদি জানি না কত, ধরলাম 1 হলে এখানে 1, এখানে 1, এখানে 1, সবসময় কি হবে আসলে 1ই হবে। একটা বিপরীতে যদি আমরা আরেকটা আঁকি তো একটা ধ্রুবক মান পাবো। সেই জন্য আমরা যে লেখচিত্রটা পাবো সেটা পাবো হলো একটা একশকের, এটা হলো একশক, এটা হলো একশকের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। এরপরে এটার সাথেও চাপ সম্পর্কিত, যেহেতু আমরা জানি যে চাপ যত বৃদ্ধি পায় লেখচিত্রগুলো ততই একশকের দিকে হেলে থাকে। তার কারণটা এটার ক্ষেত্রে যেহেতু চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তনও কমে, তো এখানে আমরা সবচেয়ে বেশি চাপে যেটা থাকবে সেটা একশকের দিকে থাকবে, আস্তে আস্তে উপরে উঠবে। যে চাপ যত কমবে লেখচিত্রগুলো তার উপরের দিকে উঠবে, এখানে p2, এখানে p1, এরকম ভাবে। এটার ক্ষেত্রে আমরা লিখবো হলো p3 এর মান হলো সবচেয়ে বেশি, এরপরে p2, এরপরে হলো p1, এরকম ভাবে আসলে পরিবর্তিত হয়। তো আশা করি চার্লসের সূত্র নিয়েও যে সকল লেখচিত্র থাকবে সেগুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না। আগামী ক্লাসে সেই চার্লসের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।